আচ্ছা, একটা নতুন এআই অ্যাপের কথা দিয়ে শুরু করা যাক, যেটা মানে চীনে এতটাই সাড়া ফেলেছে যে চ্যাট জিপিটি বা সোরার মতো নামগুলো এর কাছে একটু ফিকে হয়ে গেছে। হুম লিংগুয়াং, তাই তো? অ্যান্ট গ্রুপের অ্যাপটা। হ্যাঁ, ঠিক তাই। লিঙ্ক গুয়াং মাত্র ৪ দিনে ১ মিলিয়ন ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে। কিন্তু শুধু এই সংখ্যাটাই তো আসল গল্প নয়। একদমই নয়। এর ভেতরে এমন কিছু ক্ষমতা আছে যা দেখে মনে হচ্ছে এআই এর সাথে আমাদের সম্পর্কটা বোধহয় পুরোপুরি বদলে যেতে পারে। ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, কি বলেন? অবশ্যই। কারণ দেখুন, এই ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়। এটা আসলে বিশ্বজুড়ে এআই জগতে যে বিশাল একটা ঝড় উঠেছে তারই একটা অংশ। হুম একদিকে চীনের এই লিঙ্ক গুয়াং, যা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে অসাধারণ ক্ষমতা, অন্যদিকে পশ্চিমে মানে অ্যানথ্রপিকের মতো সংস্থাগুলো তাদের পরবর্তী প্রজন্মের মডেল আনার জন্য তৈরি হচ্ছে। রাইট। আর একই সাথে ওয়ার্পের মতো টুলগুলো পেশাদার ডেভেলপারদের কাজের ধরনকে আমূল বদলে দিচ্ছে। অর্থাৎ তিনটি ভিন্ন দিকে এআই একসাথে এগিয়ে যাচ্ছে, আর আমরা আজ এই তিনটির ভেতরের যোগসূত্রটা খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন লিংহুয়াং দিয়েই শুরু করি। আমি পড়ছিলাম যে এর ডাউনলোড সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে অ্যাপের একটা ফিচার কিছুক্ষণের জন্য ক্র্যাশও করে। হ্যাঁ, করেছিল। ঠিক কোন জিনিসটার জন্য মানুষ এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিল? এর মূল আকর্ষণ ছিল ফ্ল্যাশ প্রোগ্রাম নামের একটা টুল। ব্যাপারটা শুনতে সহজ হলেও এর প্রভাবটা আম, অংছং। কিরকম? ব্যবহারকারীরা শুধু মুখের কথায় বা সাধারণ ভাষায় কিছু একটা বানাতে বলছে। যেমন ধরুন, আমার জন্য একটা ক্যালোরি ট্র্যাকার বানিয়ে দাও, বা বাচ্চাদের জন্য মজার মজার অ্যাক্টিভিটি জেনারেট করার একটা টুল বানাও। আচ্ছা। আর ৩০ সেকেন্ডের মধ্যে লিংহুয়াং একটা পুরোপুরি কার্যকরী মিনি অ্যাপ তৈরি করে দিচ্ছে, যেটা চ্যাটের মধ্যে সাথে সাথে ব্যবহার করা যাচ্ছে। ১ মিনিট। আমি কি ঠিক শুনলাম? আমি মুখে বললেই একটা ক্যালোরি ট্র্যাকার তৈরি হয়ে যাবে, যেটা আমি ব্যবহারও করতে পারবো? হ্যাঁ, এটা তো প্রায় জাদুবিদ্যার মতো শোনাচ্ছে। এতদিন তো আমরা জানতাম এআই ছবি আঁকতে পারে বা কোড লিখতে পারে, কিন্তু সরাসরি একটা ব্যবহারযোগ্য অ্যাপ বানিয়ে দেওয়া? ঠিক এখানেই তো খেলাটা বদলে যাচ্ছে। এটা শুধু কোড জেনারেট করা নয়, এটা হলো ইনস্ট্যান্ট ইউটিলিটি বা তাৎক্ষণিক উপযোগিতা। তাৎক্ষণিক উপযোগিতা। ভাবুন তো, এতদিন অ্যাপ তৈরির ক্ষমতা ছিল শুধু ডেভেলপার্সদের হাতে। এর জন্য কোডিং জানতে হতো, ডিজাইন বুঝতে হতো, অ্যাপ স্টোরে পাবলিশ করার প্রক্রিয়া জানতে হতো। অনেক ঝামেলার কাজ। লিংগুয়াং সেই ক্ষমতাটা একেবারে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। এটা শুধু একটা মজার ফিচার নয়, এটা পুরো অ্যাপ ইকোসিস্টেমের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানে গুগল বা অ্যাপেলের অ্যাপ স্টোরের বাইরে যেন একটা নতুন দুনিয়া তৈরি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়। এই ফ্ল্যাশ প্রোগ্রাম দিয়ে তৈরি অ্যাপগুলোর মান কেমন? মানে যে কেউ যদি যা খুশি তাই বানাতে শুরু করে, তাহলে তো নিম্নমানের বা এমনকি ক্ষতিকর অ্যাপে সব ছেয়ে যাবে। হুম আর নিরাপত্তা বা ডেটা প্রাইভেসি নিয়ে অ্যান্ট গ্রুপকে কিছু ভেবেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত যা দেখা যাচ্ছে, এগুলো বেশ সিম্পল বা সহজ সরল অ্যাপ। জটিল কোনো ফিচার বা ধরুন ডেটাবেস ম্যানেজমেন্ট এসব নেই। আচ্ছা। কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নটা আরও জরুরি। একজন সাধারণ ব্যবহারকারী তো আর সিকিউরিটি বা ডেটা প্রাইভেসি নিয়ে অতটা ভাববে না। অ্যান্ড গ্রুপ এই ঝুঁকিটার কথা জানে, এবং সম্ভবত এই কারণেই এগুলোকে মিনি অ্যাপ বলা হচ্ছে, যা লিংগুয়াংয়ের নিজস্ব গণ্ডির ভেতরেই কাজ করে। মানে একটা নিয়ন্ত্রিত পরিবেশে। একদম। তবে হ্যাঁ, এই ক্ষমতা যখন আরও বাড়বে, তখন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপাতত আমার মনে হয় তারা সৃজনশীলতার এই বিস্ফোরণটা দেখতে চাইছে। বেশ, তাহলে এটা শুধু অ্যাপ বানানোর তোল নয়, একে বলা হচ্ছে মাল্টিমোডাল এআই অ্যাসিস্ট্যান্ট। এই মাল্টিমোডাল শব্দটা আমরা আজকাল প্রায়ই শুনছি। সহজ ভাষায় এর মানেটা কি? বিষয়টা এভাবে ভাবা যেতে পারে। সাধারণ চ্যাটবট হলো এমন একজন বন্ধু যে শুধু টেক্সট মেসেজ পাঠাতে পারে। ঠিক। কিন্তু মাল্টিমোডাল অ্যাসিস্ট্যান্ট হলো এমন একজন যে আপনাকে টেক্সট করতে পারে, ছবি এঁকে বোঝাতে পারে, এমনকি একটা ছোট্ট অ্যানিমেশন বা ঘোরানো যায় এমন 3D মডেল বানিয়েও পাঠাতে পারে। ও। অর্থাৎ সে আপনার সাথে একাধিক মাধ্যমে কথা বলতে সক্ষম। যেমন আপনি যদি জানতে চান কোয়ান্টাম ইন্ট্যাঙ্গলমেন্ট কি, লিংগুয়াং শুধু কয়েক প্যারাগ্রাফ টেক্সট দেবে না, কি করবে? বরং ধাপে ধাপে পুরো বিষয়টা দেখানোর জন্য একটা অ্যানিমেশন তৈরি করে দেবে। অর্থনীতির কোনো বিষয় জানতে চাইলে ডাইনামিক চার্ট বানিয়ে দেবে। তার মানে তথ্যের সাথে সেই তথ্যটা বোঝার জন্য ভিজুয়াল টুলও দিয়ে দিচ্ছে। অবশ্যই।
আমি এজিআই ক্যামেরা নামে আরও একটা ফিচারের কথা শুনছিলাম, সেটা কিভাবে কাজ করে? এটা আরও এক ধাপ এগিয়ে। এটাকে বলা যায় রিয়েল টাইম সিন আন্ডারস্ট্যান্ডিং। রিয়েল টাইম সিন আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ধরুন আপনি আপনার বাইকের কোনো একটা অংশ ঠিক করতে চাইছেন কিন্তু পারছেন না। আপনি শুধু ক্যামেরাটা অন করে সেটার দিকে ধরলেন। লিংওয়াং সাথে সাথে দৃশ্যটা বিশ্লেষণ করে আপনাকে বলে দেবে কোন স্ক্রুটা টাইট দিতে হবে বা কোন পার্টটা বদলাতে হবে। ওয়াও! রান্নার সময় উপকরণগুলোর দিকে ক্যামেরা ধরলে ও আপনাকে পরবর্তী ধাপ বলে দেবে। এটাই হলো এইজেন্টিক বিহেভিয়ারের শুরু। মানে এআই শুধু আপনার নির্দেশের জন্য বসে থাকছে না, বরং চারপাশের পরিস্থিতি নিজে থেকেই বুঝতে শিখছে। তাহলে অ্যান্ট গ্রুপের চূড়ান্ত লক্ষ্যটা কি? তারা কি শুধু একটা অ্যাপ বানিয়েই থেমে থাকতে চায়, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? তাদের সিটিও হাই জ্যাং ইউর কথা থেকে যা বোঝা যায়, তাদের লক্ষ্যটা অনেক বড়। তারা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআইকে শুধু ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীদের টুল হিসেবে দেখতে চায় না। তাদের লক্ষ্য হল প্রত্যেক ব্যবহারকারীর পকেটে তার ব্যক্তিগত এআই ডেভেলপার থাকবে। এই কারণেই তারা অ্যাপটিকে শুধু চীনে সীমাবদ্ধ না রেখে বিশ্বব্যাপী প্রকাশ করেছে। তারা চাইছে এই নতুন মাল্টিমোডেল এজেন্টের জগতে নিজেদেরকে একজন প্রধান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করতে। অ্যান্ট গ্রুপের এই পদক্ষেপটা তো সত্যিই বড়। তারা বিশ্বজুড়ে অ্যাপটা প্রকাশ করে একটা স্পষ্ট বার্তা দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই বার্তার জবাবে ওপেন এআই, গুগল বা অ্যানথ্রোপিকের মতো পশ্চিমা সংস্থাগুলো কি ভাবছে? তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? হ্যাঁ, ঠিক এখানেই গল্পের দ্বিতীয় অংশটা শুরু হচ্ছে। তারাও একদম চুপচাপ বসে নেই। বিশেষ করে অ্যানথ্রোপিক, যারা ক্লড মডেলের জন্য পরিচিত, তারা তাদের সবচেয়ে শক্তিশালী মডেল ক্লড ওপাসের একটি বিশাল আপডেট আনার প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত এর নাম হবে ক্লড 4.5। ক্লড 4.5? হ্যাঁ, প্রযুক্তি জগতে একটা গুঞ্জন চলছে যে এটা খুব শীঘ্রই আসতে চলেছে। এই গুঞ্জনের ভিত্তি কি? তারা তো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। না, জানাইনি। দেখুন, প্রযুক্তি জগতের নতুন কোনো মডেল বাজারে আসার আগে নির্মাতারা গোপনে বিভিন্ন পরীক্ষা চালায়। আচ্ছা। এই পরীক্ষাগুলোর কিছু ফলাফল মাঝে মাঝে বেঞ্চমার্কিং সাইটগুলোতে ফাঁস হয়ে যায়। সম্প্রতি ক্লড কায়াক নামে সেরকমই একটি পরীক্ষার ফাঁস হওয়া নাম দেখা গেছে। ক্লড কায়াক? হ্যাঁ, বিষয়টা অনেকটা নতুন কোনো সিনেমার ট্রেলার অফিসিয়ালি মুক্তির আগেই অনলাইনে লিক হয়ে যাওয়ার মতো। এই নামটা দেখেই বিশেষজ্ঞরা বুঝতে পারছেন যে অ্যানথ্রপিক পর্দার আড়ালে বিশাল কিছু একটা তৈরি করছে, যা খুব শীঘ্রই জেমিনি 3 বা জিপিটি 5.1-এর মতো মডেলগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। বেশ মজার ব্যাপার। ফাঁস হওয়া তথ্যে স্কিলস আপডেট এবং মিয়া ব্রেন নামে আরও দুটো রহস্যময় ফিচারের কথাও বলা হয়েছে। এগুলো ঠিক কি হতে পারে? স্কিলস আপডেট সম্ভবত ব্যবহারকারীদের জন্য ক্লডকে আরও কাস্টমাইজ করার সুযোগ দেবে। ধরুন আপনি এমন একটা কাজ প্রায়ই করেন যার জন্য নির্দিষ্ট কিছু নির্দেশ দিতে হয়। এই আপডেটের পর আপনি হয়তো চ্যাটের মধ্যেই ক্লডকে শিখিয়ে দিতে পারবেন যে কিভাবে ওই কাজটা করতে হয়, এবং সেটাকে একটা স্কিল হিসেবে সেভ করে রাখতে পারবেন। এরপর শুধু স্কিলটার নাম বললেই কাজটাও হয়ে যাবে। বাহ, এটা তো দারুণ সুবিধাজনক হবে। আর মি ব্রেন? আর মি ব্রেন কি, সেটা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। কেউ বলছে এটা একটা উন্নত রিজনিং লেয়ার, যা মডেলকে আরও ভালোভাবে চিন্তা করতে সাহায্য করবে। আবার কেউ বলছে এটা সম্পূর্ণ নতুন কোনো প্রযুক্তি হতে পারে। অ্যানথ্রোপিক সম্ভবত এই সব কিছু একসাথে এনে বাজারে একটা বড় চমক দেওয়ার পরিকল্পনা করছে। এই প্রতিযোগিতায় পারপ্লেক্সিটির মতো সংস্থাগুলোর ভূমিকা কি? তারা তো নিজেরা মডেল তৈরি করে না। পারপ্লেক্সিটি হলো এই ইকোসিস্টেমের একটা দারুণ উদাহরণ। তারা নিজেরা মডেল বানায় না ঠিকই, কিন্তু তারা বিভিন্ন সেরা মডেলকে নিজেদের প্ল্যাটফর্মে খুব দ্রুত অন্তর্ভুক্ত করে। আচ্ছা। সম্প্রতি তাদের মডেল সিলেক্টরে টেস্টিং মডেল সি নামে একটা নতুন এন্ট্রি দেখা গেছে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা তাদের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা, কিন্তু কোড বিশ্লেষণ করে দেখা গেছে এই মডেল সি নির্বাচন করলে সেটা পর্দার আড়ালে সনেট 4.5 নামের একটি মডেলকে কল করতে পারে, যেটা ক্লোড 4.5-এর দিকেই ইঙ্গিত করছে। একদম। যদিও এটা এখনও নিশ্চিত নয়, কিন্তু এটা থেকে বোঝা যায় যে নতুন মডেলগুলো বাজারে আসার সাথে সাথেই বিভিন্ন প্ল্যাটফর্মে তা অন্তর্ভুক্ত করার জন্য একটা নীরব প্রতিযোগিতা চলছে। বোঝা গেল। তাহলে একদিকে সাধারণ মানুষের জন্য লিংগুয়াংয়ের মতো অ্যাপ তৈরি হচ্ছে, অন্যদিকে অ্যানথ্রোপিকের মতো সংস্থাগুলো আরও শক্তিশালী মডেল বা এআই এর ব্রেন তৈরি করছে। কিন্তু যারা এই প্রযুক্তি ব্যবহার করে সফটওয়্যার বা অন্য টুলস তৈরি করেন, অর্থাৎ পেশাদার ডেভেলপাররা, তাদের জগতে কি পরিবর্তন আসছে?
সোর্সে ওয়ার্পের কথা বলা হয়েছে। ঠিক, এটাই আমাদের আলোচনার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ওয়ার্প তাদের টার্মিনাল সফটওয়্যারে এজেন্টস 3 নামে যা প্রকাশ করেছে তা ডেভেলপারদের জন্য একটা বিপ্লবের মতো। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফুল টার্মিনাল ইউজ। এই ফুল টার্মিনাল ইউজের ব্যাপারটা ঠিক কি? এটা আগের এআই অ্যাসিস্ট্যান্টগুলো থেকে কতটা আলাদা? এর আগে যত এআই অ্যাসিস্ট্যান্ট ছিল তারা ডেভেলপারকে কোড লিখে দিতে পারত বা সাধারণ কিছু কমান্ড চালাতে পারত। কিন্তু ওয়ার্প এজেন্টস 3 যা করছে তা হল এআইকে একজন সত্যিকারের ডেভেলপারের মতো টার্মিনাল ব্যবহার করার ক্ষমতা দেওয়া। এর মানে হল এআই এজেন্ট এখন আর শুধু সাধারণ কমান্ড চালাবে না, বরং ডিবাগার মানে কোডের ভুল খোঁজার টুল বা সিস্টেম মনিটরের মতো জটিল অ্যাপ্লিকেশনও নিজে থেকেই ব্যবহার করতে পারবে। তার মানে সহজ কথায় ওয়ার্প এজেন্টস 3 হল একজন বুদ্ধিমান ইন্টার্ন ডেভেলপারের মতো। আপনি তাকে কাজ বুঝিয়ে দিলে সে নিজে থেকেই ফাইল খোঁজা, কোড চালানো, ভুল সংশোধন করার মতো কাজগুলো করতে পারে। আপনাকে আর ওর পেছনে সবসময় লেগে থাকতে হবে না। এটা শুনে আমার মনে হচ্ছে এআই এখন শুধু কোড লেখার সহকারী নয়, বরং একজন জুনিয়র ডেভেলপারের ভূমিকা পালন করতে চাইছে। কিন্তু এতে কি ডেভেলপারদের নিজস্ব সমস্যা সমাধানের দক্ষতা কমে যাওয়ার ঝুঁকি নেই? মানে সবকিছু যদি এআই করে দেয়, তাহলে কি ডেভেলপাররা একরকম অলস হয়ে পড়বে না? এটা একটা চমৎকার প্রশ্ন, এবং এআই নিয়ে আলোচনায় এই ভয়টা প্রায় উঠে আসে। তবে ওয়ার্প যেভাবে এটা ডিজাইন করেছে তাতে মনে হচ্ছে তারা এটাকে প্রতিস্থাপন হিসেবে দেখছে না, বরং সহযোগিতা হিসেবে দেখছে। সহযোগিতা কিভাবে? যেমন এর প্ল্যান কমান্ড ফিচারের মাধ্যমে ডেভেলপার এবং এআই এজেন্ট একসাথে কাজের পরিকল্পনা তৈরি এবং সংশোধন করতে পারে। এআই একটা প্ল্যান দিলে ডেভেলপার সেটা দেখে বলতে পারে, না, 3 নম্বর ধাপটা এভাবে না করে অন্যভাবে করো। আচ্ছা, মানে একটা ইন্টারঅ্যাকশন থাকছে। হ্যাঁ, এটা নিঃশক নির্দেশ দেওয়ার চেয়ে অনেক বেশি সহযোগিতামূলক। এছাড়া ইন্টারঅ্যাক্টিভ কোড রিভিউয়ের মতো সুবিধাও আছে। সুতরাং এটা ডেভেলপারকে অলস বানাচ্ছে না, বরং তাকে পুনরাবৃত্তিমূলক এবং বিরক্তিকর কাজগুলো থেকে মুক্তি দিয়ে সৃজনশীল এবং জটিল সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। তাহলে পুরো চিত্রটা বেশ পরিষ্কার হয়ে আসছে। একদিকে চীনে লিংগুয়াংয়ের মতো অ্যাপ সাধারণ মানুষের জন্য প্রোগ্রামিং বা সৃষ্টিশীলতাকে একেবারে সহজ করে দিচ্ছে। হ্যাঁ, অন্যদিকে পশ্চিমে অ্যানথ্রোপিকের মতো সংস্থাগুলো আরও শক্তিশালী এআই মডেল তৈরির প্রতিযোগিতায় নেমেছে। ঠিক। আর তৃতীয় দিকে ওয়ার্পের মতো টুলগুলো পেশাদার ডেভেলপারদের হাতে এমন ক্ষমতা তুলে দিচ্ছে যা তাদের কাজের পদ্ধতিকেই পুরোপুরি বদলে দেবে। একদম। আজকের আলোচনা থেকে মূল যে বিষয়টি উঠে আসছে তা হল এআই এখন আর শুধু তথ্য খোঁজা বা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যম নয়, এটি একটি সক্রিয় অংশগ্রহণকারী এবং স্রষ্টা হয়ে উঠছে। সেটা একজন সাধারণ ব্যবহারকারীর জন্য একটা মিনি অ্যাপ তৈরি করা হোক, বা একজন পেশাদার ডেভেলপারের সাথে বসে সফটওয়্যার ডিবাগ করা হোক, এআই সব ক্ষেত্রেই একজন অংশীদার হিসাবে কাজ করছে। এটি সবার জন্যই সৃষ্টিশীলতার এক নতুন দরজা খুলে দিচ্ছে, যেখানে আপনার কল্পনাটাই হবে একমাত্র সীমা। সোর্সে একটা লাইন ছিল, প্রত্যেক ব্যবহারকারীর পকেটে তার ব্যক্তিগত এআই ডেভেলপার থাকবে। এই কথাটা নিয়েই ভাবছিলাম। একবার ভাবুন তো, যদি একটা কার্যকরী অ্যাপ তৈরি করাটা সত্যি একটা প্রশ্ন করার মতোই সহজ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে ডেভেলপার শব্দটার অর্থ কি দাঁড়াবে? গভীর প্রশ্ন। আর তার চেয়েও বড় কথা, এমন কোন নতুন ধারণাগুলো তখন বাস্তবে রূপ নেবে, যা এতদিন পর্যন্ত খরচ, সময় বা প্রযুক্তিগত জটিলতার কারণে অসম্ভব বলে মনে হতো?